নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়, দিশাহীন মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক যে কেরিয়ারটা সেটাকে কোথাও একটা শেল্টার খোঁজার জন্য তিনি গতকাল যে কাজটা করলেন সেটা নজিরবিহীন। হঠাৎ করেই তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক করলেন 8 তারিখ এবং 9 তারিখ চলে গেলেন একদম ছুটে সোনিয়া গান্ধীর বাড়িতে। সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। সেই জায়গাটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হচ্ছে, তার কারণ তার আগের দিনই আপনাদেরকে জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অফার দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, যেটা খবর বেরিয়ে আসছে যে তৃণমূল কংগ্রেসকে যেন কংগ্রেসের সঙ্গে তিনি মার্জ করে দেন। এখন শেষ পর্যন্ত তিনি সেটা করবেন কিনা সেটা নিয়ে যখন সন্দেহ আছে একটা, কিন্তু সেই সন্দেহের মধ্যে একদম রীতিমতন জল্পনা উস্কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তার কারণ তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার জন্য একটা দিন থেকে গেলেন দিল্লিতে, এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকের ঠিক পরের দিনই অবশ্যই অনেকটা সময় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন তার বাসভবনে গিয়ে। এটা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সামগ্রিকতার প্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আরো তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে মমতার পার্টি যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা একমাত্র এই মুহূর্তে রাহুল গান্ধী। কোট আনকোট বলেছেন এই কথা অধীর রঞ্জন চৌধুরী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট। শেষ অব্দি এই ভিডিও দেখুন, কারণ কীর্তি আজাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির মধ্যে থাকা যে 20 জন সাংসদ চলে গিয়েছেন সেই 20 জন বাদে কীর্তি আজাদ একজন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে তিনি একটি প্রেস কনফারেন্স করেন গতকাল, এবং সেখানে তিনি চাঞ্চল্যকর দাবি করেন যে 20 জন নয়, বরঞ্চ যে সইটা করেছে সেখানে 13 জন সই করেছে, তাই তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু করার একটা চান্স রয়েছে। শেষ পর্যন্ত দেখুন, অত্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ একটা এপিসোড আমরা তৈরি করছি এই মুহূর্তে। সম্পূর্ণ রাজনৈতিক যে প্রেক্ষাপটটা সেটা কিন্তু একটা ব্যালেন্সের উপর দাঁড়িয়ে আছে, হয় 20 জন নয় 20 জনের কম, এই জায়গা। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের বেল বাটনটা আপনারা ক্লিক করে রাখুন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের পর্যন্ত পৌঁছায় আমরা ভিডিও আপলোড করলেই। আপনারা এই মুহূর্তে জানুন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়েছিলেন গতকাল, দীর্ঘক্ষণ বৈঠক করেছেন, এবং সেই দীর্ঘক্ষণ বৈঠকের থেকে কি বেরিয়ে আসছে এই মুহূর্তে সেটার একটা অন্য আন্দাজ আমরা পাচ্ছি। তার কারণ কীর্তি আজাদ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালই যারা সন্ধ্যেবেলা বৈঠক করতে বসেছিল এবং সাংবাদিক বৈঠকে তারা বসে একদম রীতিমতন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে যেমন কটাক্ষ করেছেন, ঠিক তেমন ভাবে কীর্তি আজাদ দাবি করেছেন যে এই যে কাকলি ঘোষ দস্তিদার, যদি তড়িঘড়ি একটা ফর্ম ফিল আপ করে আমরা ডিএমকে তে যুক্ত, আমরা এনডিএ তে যুক্ত হব, তেমন একটা ইচ্ছা প্রকাশ করে অধ্যক্ষের অফিসে গিয়ে চিঠিটা দিয়ে এসছেন। সেখানে কাকলি ঘোষ দস্তিদার দাবি করছেন 20 জন সই করেছেন, কিন্তু 20 জন সই করেননি দাবি করছেন কীর্তি আজাদ। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ 20 সংখ্যাটা এমনই তৃণমূল কংগ্রেসের জন্য লোকসভায় অন্তত যে 20 সংখ্যাটা পর্যন্ত পৌঁছাতে না পারলে যে কজন থাকবেন, যদি 19ও থাকেন সংখ্যাটা, তাহলে তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু করার একদম সরাসরি অধিকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ কোথাও গিয়ে একদম পরিষদীয় দলের ক্ষেত্রে যে জায়গাটা সম্পূর্ণ হাত থেকে বেরিয়ে গিয়েছে, যে 80 জন বিধায়ক জিতেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, তার মধ্যে 52 জনের বেশি একই সাথে সই করে স্পিকারকে চিঠি দিয়েছে, এবং তার বিনিময়ে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের নেতা হয়েছেন। সেটা নিয়ে কারো কোনো আপত্তি থাকতে পারে না এই মুহূর্তে, কিন্তু যেটা নিয়ম সেই একই নিয়ম লোকসভার ক্ষেত্রেও লাগু হচ্ছে। মোট 29 জন সাংসদ জিতেছিলেন, তার মধ্যে একজন মারা গিয়েছেন, বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম। তো সুতরাং সংখ্যাটা এই মুহূর্তে 28 মধ্যে কিন্তু অর্থাৎ 2/3 সেই সংখ্যাটা একদম সরাসরি সবাইকে সই করতে হবে, এবং যে সংখ্যাটা 20, এবং সেই 20-তে পৌঁছানোর জন্যই কিন্তু এত টাসেল চলছিল। এবং যা খবর বেরিয়ে আসছিল গত পরশুদিন পর্যন্ত, যখন ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক হচ্ছে তখনও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, খবর বেরিয়ে আসছে বারংবার যে 14 জনকে একত্রিত করা গেছে, বাদ বাকি সবাইকে একত্রিত করা যায়নি। কিন্তু যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে 10 জনের বেশি দেখা যাচ্ছে না, হতে পারে সেই ঘরে আরো বেশি মানুষ ছিলেন। কিন্তু এই মুহূর্তে কীর্তি আজাদ দাবি করছেন যে সেখানে 13 জন সই করেছেন,
স্পিকারের কাছে যে চিঠিটা জমা পড়েছে যে আমরা এনডিএ তে যুক্ত হতে চাই, ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে গিয়ে এনডিএ তে আমরা যুক্ত হতে চাই, তৃণমূল কংগ্রেসের আলাদা একটা ব্লক হিসেবে আমরা কাজ করতে চাই, কিন্তু এনডিএ এর হয়ে, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে সম্পূর্ণ ভেস্তে দিচ্ছেন কীর্তি আজাদ, এবং তিনি বলছেন যে সেখানে 13 জন সই করেছে। যদি এটাই হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো সুযোগ রয়েছে যে তিনি তার সম্পূর্ণ দলটাকে বাঁচিয়ে তিনি এই মুহূর্তে কংগ্রেসে মার্চ করে যেতে পারেন, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস মার্চ করে যাবে। এবং অন্যদিকে একই দিনে গতকাল অনেকগুলো ইভেন্টফুল ঘটনা ঘটেছে এই একই ঘটনাকে কেন্দ্র করে। একই দিনে মমতার পার্টি যদি কেউ রক্ষা করতে পারে, কেউ বাঁচাতে পারে, তাহলে সেটা একমাত্র রাহুল গান্ধী। এই কথা বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী আপনারা বোঝার চেষ্টা করুন, রাহুল গান্ধীর অত্যন্ত বিশ্বস্ত সৈনিক যেমন সেটা তার পরিচয় একটা, ঠিক তেমন ভাবেই মমতা ব্যানার্জির অত্যন্ত কট্টর বিরোধিতা করেছেন তিনি এতদিন যাবত। তার দলের বিরোধিতা করেও তিনি একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন। আমরা দেখতে পেয়েছি 2024 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 29টা সিট পেলেন, সেই 29টা সিটের একটা চাহিদা ছিল কংগ্রেসের, ইন্ডিয়া অ্যালায়েন্সকে মজবুত করার জন্য 29টা সিটের একটা চাহিদা ছিল। তো সেখানে কংগ্রেসের একদম রাজ্য সভাপতির পদ থেকে পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরীকে সরে যেতে হলো এই কারণেই মূলত, যা শোনা গিয়েছিল যে তিনি অত্যন্ত কট্টর ভাবে মমতা বিরোধী কথাবার্তা বলেন। এবং বাম কংগ্রেসের যে জোটটা সেটাও কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকাতে। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, তার পার্টি বাঁচানোর সম্বন্ধে হঠাৎ করে তার হাইকমান্ড একমাত্র তার পার্টি বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না, এই ধরনের যে কথাবার্তা অধীর রঞ্জন চৌধুরী বলছেন, সেটাও কিন্তু একটু হলেও রাজনৈতিক মহলে অন্য ধরনের একটা ইঙ্গিত নিয়ে আসছে, অন্য ধরনের একটা বার্তা নিয়ে আসছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন এই অফারটা পেয়েছিলেন যে কংগ্রেসের সঙ্গে আপনি মার্জ করে দিন এবং আপনাকে রাজ্যসভায় পাঠাবো আমরা, সেই জায়গাটাকে নিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, অর্থাৎ নীতিশ কুমারের মতোই একটা জায়গা যে সম্পূর্ণ তার পার্টিটা অন্য কেউ চালাবে, হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় চালাবে, কিন্তু তিনি রাজ্যসভায় চলে গিয়ে তিনি ন্যাশনাল পলিটিক্সে যুক্ত হবেন। সেই রকম কি একটা প্রেক্ষাপট তৈরি করতে চাইছে, নাকি অন্যদিকে একদম লোকসভায় যে আসনটা ফাঁকা রয়ে গিয়েছে বসিরহাট, সেই জায়গা থেকে তিনি সেই রকম একটি আসন থেকে লড়াই করে আসতে চাইছেন আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ উইলিং অর ইজ হ্যাভিং সামথিং অন হার হেড, যে তিনি তার পার্টিটা সম্পূর্ণভাবে মার্জ করে দিতে চাইছেন কংগ্রেসের সঙ্গে। এই জায়গাটা কিন্তু অবশ্যই তার কাছে যে অফারটা এসছে সেটাকে নিয়ে ভাবছেন, এইরকম একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। কিন্তু তার না হলে একদম ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক শেষ করে যখন সবাই যে যার বাড়ি চলে গেল, 25টা দলের সাংসদ, 25টা দলের নেতা নেতৃত্ব, তখন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে সোনিয়া গান্ধীর বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। সোনিয়া গান্ধীর সম্বন্ধে তিনি যা দেখা করতে গিয়েছিলেন তেমন বিষয়টা নয়, দীর্ঘক্ষণ বৈঠক করেছেন তিনি। এবং অবশ্যই কোথাও কিন্তু সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এই মুহূর্তে যে যেখান থেকে শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সেখানেই আবারও পরবর্তীতে একদম মার্জ করে দেওয়া, অর্থাৎ এই মুহূর্তে একদম বাংলা কংগ্রেস যেটা, প্রদেশ কংগ্রেস যেটা, তাদের সঙ্গে মার্জ করে যদি তার পার্টির অস্তিত্ব রক্ষা করা যায়, তাহলে সেরকম একটা ভাবনা চিন্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এমন একটা প্রেক্ষাপট উঠে এসেছে। এবং অবশ্যই রাজ্যসভায় যেতে গেলে তার হাতে এমন এই মুহূর্তে বিধায়ক সংখ্যা নেই যারা তাকে ভোট দিয়ে সম্পূর্ণ রাজ্যসভায় পাঠাবে, তাই অবশ্যই কংগ্রেসের একটু সাহায্য কিন্তু তার লাগলেও লাগতে পারে, তার কারণ তার হাতে 20 জনের বেশি এমএলএ এখনো পর্যন্ত হাতে নেই। তাও আমরা জানি না যে শেষ পর্যন্ত এই 20 জনে থাকবেন কিনা, কারণ ফিরহাদ হাকিমকে আমরা দেখতে পেয়েছি হঠাৎ করেই অবাক করে দিয়ে তিনি সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে শুরু করে দিয়েছেন। তাই কখন কি পরিবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেটা নিয়ে বেশ খানিকটা সন্দিহান, এবং সেই জন্যই কংগ্রেসের ছাতার তলায় থাকা এটাই বোধহয় কোথাও একটা দরকার এই মুহূর্তে, তেমন মনে করছেন। কারণ তৃণমূল কংগ্রেস যে আদতেই ভিত্তিহীন একটা রাজনৈতিক দল ছিল সেটা এই মুহূর্তে আর কাউকে বলে দিতে হবে না। 1 মাসের মধ্যে ভোট রেজাল্ট বেরিয়েছে, তার 1 মাসের মধ্যে এতজন সাংসদ, এতজন বিধায়ক যেখান থেকে ব্যাক আউট করেন, সেই পার্টির যে কোনো ভিত্তি নেই সেটা তো বোঝাই যাচ্ছে। তার থেকে অন্তত কংগ্রেসের ভিত্তি বেশি আছে, এটুকু প্রমাণিত। কারণ 2024-এ 99 জন সাংসদ এখনো পর্যন্ত একজনকেও বিজেপি ভাঙিয়ে নিতে পারেনি। 2019 সালে যে সাংসদরা জিতেছিলেন সেখান থেকেও খুব বেশি তারা ভাঙিয়ে নিতে পারেননি। সেই জায়গাগুলো নিয়ে কিন্তু অবশ্যই চর্চা হওয়া দরকার যে কংগ্রেস, তাদের একটা অস্তিত্ব আছে, তাদের একটা জাতীয়তাবাদী রাজনীতি রয়েছে, তাদের একটা লেগাসি রয়েছে, এবং সেইখানেই
গান্ধী পরিবারের কিন্তু একটা স্ট্রং হোল্ড রয়েছে, যেটাকে ছেড়ে সহজে কেউ যাচ্ছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্ট্রং হোল্ড কেন, কোনো হোল্ডই যে নেই সেটাও প্রমাণিত, এবং তাই জন্যই এই মুহূর্তে তার রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে শেষ পর্যন্ত গিয়ে কি কংগ্রেসের যে হাত চিহ্ন তার হাত ধরবে, নাকি আবারও তার ইগো সামনে চলে আসবে, আমরা জানি না। আপনাদের সামনে পুরোটা রাখবো, যখন যেমন ডেভেলপমেন্ট হতে থাকবে রাজনৈতিক সমীকরণে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি প্রতিবেদন আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অবশ্যই ছড়িয়ে দিন টক টু বাংলা আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে, এবং অবশ্যই আমাদের আর্থিক সাহায্য করতে জয়েন বাটন ক্লিক করতে পারেন। ধন্যবাদ।